এখানে আমাদের এখানে একটা প্রকিউরিং এন্টিটির একটা প্যাড ছিল, নিচে আমাদের কার কাছে আমরা নিচে রেফারেন্স নাম্বার এই জিনিসগুলো কিন্তু এখন এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটার কারণ হলো যে আমরা এই যে ডকুমেন্টটা আমরা দিব, এটা ডকুমেন্টটা দিব হচ্ছে আমরা এজিপি সিস্টেমে। এজিপি সিস্টেমে যখন যাব, এখানে আমাদের এই রিকোয়েস্ট ফর কোটেশনের কি কি বিষয় আমরা এখানে কাজ করছি সেই বিষয়টা আমরা এখানে একটু দেখব। যেমন দেখেন, শুরুতে আমরা যেটা বলছি যে প্রকিউরিং এন্টিটি কি থাকতে হবে, এটা পাবলিক ফান্ড থাকতে হবে। এর মানে হচ্ছে আমাদের হাতে যদি আপনার বাজেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কোনো প্রকিউরমেন্টে কিন্তু যেতে পারি না। এই কথাটাই শুরুতেই প্রকিউরিং এন্টিটি সে এনশিওর করছে যে এই কোটেশনের বিপরীতে সাপ্লায়ার যখন কোনো সাপ্লাই দিবে তার অ্যাভেলেবল সরকারি অর্থ মানে পাবলিক ফান্ড রয়েছে এবং সেখান থেকে সে একটা পেমেন্ট দিতে পারবে। এনশিওরটা কিন্তু সে শুরুতে দিল। সেকেন্ড যে বিষয়টা দেখেন, এটা আগেই পূর্বে যা ছিল সেটাই, ডিটেইলড স্পেসিফিকেশন, ডিজাইন, ড্রয়িং ফর ইন্টেন্ডেড গুডস, মানে আমরা যে আইটেমগুলো আমরা ক্রয় করতে চাচ্ছি গুডস, সেগুলো কি লাগবে, আমাদের ডিটেইল স্পেসিফিকেশন করতে হবে। ডিজাইন ড্রয়িংটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সবে সাধারণত গুডসের প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমাদের ডিটেইল স্পেসিফিকেশনের অভাবে প্রয়োজন হয় না। অ্যাজ ইউজুয়াল আগের মতন রেখেছে যে কোটেশন ডকুমেন্ট আসলে ওয়ার্কিং ডেটে ইনস্পেকশনের জন্য বলেছে যে এই যে আমরা ইন্টেন্ডেড গুডস, যে গুডস গুলো আমরা ক্রয় করতে চাচ্ছি, এগুলোর যে স্যাম্পল যদি আমাদের কাছে থাকে, সেটা পটেনশিয়াল কোটেশনার যারা আছে, মানে সম্ভাব্য কোটেশনার যারা পার্টিসিপেট করবে, তারা অফিস আওয়ারে ওয়ার্কিং ডেজ মাঝখানে তারা এসে চাইলে একটা স্যাম্পলটা দেখে দিতে পারবে। থার্ড যেটা এসেছে যে এই কোটেশনটা দেখতে হবে ইউনিক রেট। ইউনিক রেট মানে আমরা প্রত্যেক যে আইটেমগুলো কিনবো, যেমন ধরেন আমরা যদি কাগজ কিনি, কাগজের ইউনিটটা কি, কাগজের ইউনিটটা হচ্ছে আমাদের রিল হিসেবে হচ্ছে, তাহলে এক রিল কাগজের দাম আসলে মার্কেটে কত আছে সেটার বিপরীতে এখানে তাদের দর যত প্রাইস শিডিউলের যে জায়গাটা সেখানে তারা দর প্রদান করবে। চাইলে যে বিষয়টা বলেছে যে এই কোটেশন শ্যাল বি কমপ্লিটেড প্রপারলি, দেখেন এখানে শব্দগুলো কিন্তু খুব তিনটা চারটে শব্দ আছে, খুবই গুরুত্বপূর্ণ যে এই কোটেশনটা কমপ্লিট হতে হবে প্রপারলি, ডিউলি সাইন্ড, ডেটেড, স্পেসড বাই দ্য অথরাইজড সিগনেটরি। এটার মানে আসলে কি বোঝাতে চেয়েছে, যদি ইজিপি সিস্টেমে আপনার আমার যে ঘরগুলো থাকবে, আগে যেটা ম্যানুয়ালি ফিল আপ করা লাগবে, এখনো যেটা সেটা হচ্ছে যে ফিল আপটা যথাযথভাবে হতে হবে। একটা কোটেশনকে রেসপন্সিভ হওয়ার ক্ষেত্রে এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, যে সে যদি ইনকমপ্লিট কোটেশন সাবমিট করবে না। ডিউলি সাইন্ড এন্ড ডেটেড, ডিউলি সাইন্ড কি হবে, কোটেশনারে মানে ট্রেড লাইসেন্সটা যার নামে, প্রপারিটরশিপ যদি হয়, সে মালিক নিজে এটা সাইন করতে পারে, অথবা তার পক্ষে যদি আমাদের যে মানে সে যাকে ই করবে, নমিনেটেড করবে বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাকে সে অথরাইজ করবে, তার সিগনেচার এবং ডেট থাকতে হবে, অথরাইজড সিগনেটরি আমরা যাকে বলছি। এবং সে কিভাবে এটা সাবমিট করবে, আমরা প্যারা 6 এর যে নির্দেশনাটা দিব সেভাবে এখানে বলা হচ্ছে, যেটা সেদিকে আমরা যাব। 5 নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নো সিকিউরিটিস। আমরা সাধারণত টেন্ডারিং প্রক্রিয়ায় দুই ধরনের সিকিউরিটি নিয়ে থাকি, সেটা হচ্ছে টেন্ডার সিকিউরিটি একটা, এবং কাজ যখন পেয়ে যায় কার্যাদেশ, এই পর্যায়ে আমরা সিকিউরিটি নিয়ে থাকি যেটা, সেটা হচ্ছে পারফরমেন্স সিকিউরিটি। কিন্তু রিকোয়েস্ট ফর কোটেশনের ক্ষেত্রে আমাদের সে কোটেশন দাখিল করার জন্য তাকে কোনো প্রকার সিকিউরিটি দিতে হবে না কোটেশনারকে। ইভেন যখন সে কার্যাদেশ পাবে সাপ্লাইয়ের জন্য, তার সেক্ষেত্রে তার পারফরমেন্সটা যদি ঠিক মতো না হয়, কোনো আমরা ডিফেক্ট, লায়াবিলিটি বা ওয়ারেন্টি পিরিয়ডের যে কথা বলি, সে সময়ের জন্য তাকে আলাদাভাবে কোনো পারফরমেন্স সিকিউরিটি দিতে হবে না। এটা কিন্তু আমাদের যতগুলো মেথড আছে, এই মেথডের ভিতরে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের কোটেশনের ক্ষেত্রে কোনো ধরনের
সিকিউরিটির প্রয়োজন নেই, না সেটা সাবমিশনের সময় বা কার্যাদেশ পাওয়ার পরে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। নাম্বার 6 যেটা ইকোটেশন রিসিভ থ্রু ইজিপি সিস্টেম। কেন ইজিপি সিস্টেম? সেটা হচ্ছে পিপিআর 2025-এর বিধি 150-এর 1-এ যে বিষয়টা বলেছে যে 28শে সেপ্টেম্বর যখন পিপিআর 2025 যে গেজেট পাবলিশ হলে এফেক্টিভ হলো, সেদিন থেকে পাবলিক ফান্ড ইউজ করে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানই তাদের প্রকিউরমেন্ট গুলো ইজিপি সিস্টেমে সম্পন্ন করবে। আর যেহেতু সেই ইজিপি সিস্টেমে সম্পন্ন করবে, সুতরাং এখানে ম্যানুয়াল রিসিভের কিন্তু কোনো ফাংশন থাকছে না। সিস্টেমে কোটেশন দাখিল হবে, সিস্টেমে সেটা নির্দিষ্ট সময় সেটা রিসিভ করবে, নির্দিষ্ট সময়ের মধ্যে। দেন কি বলেছে দেখেন, কোটেশন রিসিভ থ্রু ইজিপি সিস্টেম শ্যাল বি সেন্ট টু ইভালুয়েশন কমিটি ইভালুয়েশন। খেয়াল করেন, আমাদের অন্যান্য যে মেথড গুলো আছে সেখানে কিন্তু একটা ওপেনিং কমিটির বিষয় রয়েছে। ইজিপি সিস্টেমে কিন্তু কোনো ওপেনিং কমিটির প্রয়োজন হবে না। এখানে সরাসরি সর্বশেষ যে টেন্ডার বা কোটেশন দাখিলের যে সর্বশেষ সময়, সেই সময় অতিক্রান্ত হওয়ার পরে সিস্টেম থেকে রিপোর্ট জেনারেট হবে এবং যেটা পরবর্তীতে ইভালুয়েশন কমিটির কাছে চলে যাচ্ছে ইভালুয়েশনের জন্য আমাদের এখানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে ইভালুয়েশনটা কখন হবে? ইভালুয়েশনের ক্ষেত্রে পূর্বের আমাদের যে নিয়ম যেটা ছিল যে আমাদের টেন্ডার সাবমিশনের যেটা ছিল ওপেনিংটা ছিল যে আমাদের পরবর্তী 1 ঘন্টার মধ্যে, যেহেতু আমাদের ওপেনিং এর ফাংশনটা থাকছে না, সুতরাং আমরা ওই আগের ওপেনিং এর যে রুলটা ছিল যে লাস্ট ডেট টাইম শেষ হওয়ার পরবর্তী 1 ঘন্টার মধ্যে ওপেন করতে হবে, আমরা সেই ঝামেলা থেকে ইজিপি সিস্টেমে টোটালি বেঁচে গেলাম। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে যেহেতু আরএফকিউর ক্ষেত্রে কোনো প্রকার টেন্ডার ওপেনিং কমিটিরই প্রয়োজন নেই, সরাসরি এটা ইভালুয়েশন কমিটি মূল্যায়ন করবে এবং তারা ফাইনালি এটা ওপেন করে দেখবে। সুতরাং এটা একই ডেটে, মানে যে দিনকে আমাদের ডেডলাইন ছিল সাবমিশনের শেষ দিন থাকবে, সেই দিনেই প্রকিউরিং এন্টিটি আগে একটা ডেট মানে টাইম সিলেক্ট করে রাখবে নোটিশ জারির মাধ্যমে, যেখানে ইভালুয়েশন কমিটি তখন ইজিপি সিস্টেমে এটা ইভালুয়েট করবে। এটা আগেও ছিল, এখন আগে যে এটা ম্যানুয়াল ইভালুয়েশন হতো, এখন এটা ইজিপি সিস্টেমে হবে। তার মানে কমিটির যে সদস্য যারা আছে, কমিটির সদস্য কারা থাকবে? কমিটির সদস্যের ক্ষেত্রে যেটা বলা আছে ইভালুয়েশন কমিটিতে আগের যে স্বল্পমূল্যের ক্রয় কমিটি ছিল সেটা কিন্তু এখন নেই। তাহলে স্বল্পমূল্যের ক্রয় কমিটি নেই, যেটা আছে ইজিপি সিস্টেমে এখন হোপ করার ক্ষমতা আমাদের আরএফকিউ এটা নিজেই করবে। সুতরাং এখানে 3 সদস্যের কমিটি হবে। আমরা যেটা জানি যে 3 সদস্যের কমিটির 2 সদস্যের সদস্য আসবে প্রকিউরিং এন্টিটির কাছ থেকে এবং বাকি 1 জন আসবে একই মন্ত্রণালয়ের অন্য দপ্তর, অন্য সংস্থা বা বাইরের থেকে আমরা একজন নিতে পারি, এই অপশনটা এখানে আছে। সেই হিসাবে এখানে কমিটি এবং এই কমিটি ইজিপি সিস্টেমে এটা ইভালুয়েট করবে। 7 নম্বরে যে বিষয়টা বলছে আমরা একটু দেখি। The procuring entity may extend the deadline submission quotation. দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগে আমাদের একটা অঘোষিত প্র্যাকটিস ছিল যে আমরা একজনকে দিয়ে বলতাম যে আপনি 3টা কোটেশন সাবমিট করেন, বাট বাস্তবে ওই একজন দিলাম, সে 3টে নিয়ে আসতে ভাবে আমরা 3টে রেসপন্সিভ কোটেশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেয়েছি। কিন্তু ইজিপি সিস্টেমে যেটা হবে, প্রকিউরিং এন্টিটির অ্যাক্সেস থাকছে, সে তার পছন্দ মতো কোটেশনার সিলেক্ট করতে পারবে, যেটা অ্যাটলিস্ট 5, যেখান থেকে তাকে কমপক্ষে 3টা রেসপন্সিভ কোটেশন পেতে হবে, যেটা পূর্বের মতনই। কিন্তু আমাদের ঝুঁকিটা কোথায়? ধরেন আমি 5 জনকে সিলেক্ট করলাম, তাদের মধ্যে দেখা গেছে ওভাবে সবাই সাবমিট করলো না, তাহলে আমাদের এখানে একটা জিনিস করতে হবে সতর্কতার জন্য। সেটা হচ্ছে যাদেরকে আপনি কোটেশন আর সাবমিশনের জন্য সিলেক্ট করবেন, তাদের সাথে ভার্বালি, ওভার ফোন আর টেলিফোন যে কোনো ভাবে তাদের সাথে একটু কমিউনিকেট করবেন, যাতে করে তারা টেন্ডার
মানে কোটেশনটা যথাসময়ে সাবমিট করে। তবে আপনার ক্ষমতা যেটা থাকছে যে একটা নির্দিষ্ট সময়, যেটা সময়ের এটাকে এক্সটেন্ড করা যাবে। আবার সময়টা কত? সময়ের বিষয় আমাদের আগে পিপিআর 2008-এ যে বিষয়টা বলা ছিল যে কোটেশনের জন্য আমরা কোটেশনারকে ইস্যু ডেট থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 10 দিন পর্যন্ত সময় আমরা দিতে পারতাম, যেখানে কিন্তু বলা ছিল না যে পি আসলে সে কতদিন সে নিজে নির্ধারণ করবে। কিন্তু পিপিআর 2025-এর আমরা যদি রুল 92-4 যেটা, সেখানে যে একটা থ্রেশহোল্ড বলে দিয়েছে যে আমাদের এখন এই টাইমটা হবে মিনিমাম 3 দিন, মিনিমাম 3 ডেজ এবং ম্যাক্সিমাম হচ্ছে 7 ডেজ। আমরা এখানে এই 3 দিন এবং 7 দিনের যে ইস্যুটা আমরা এখানে আমাদের এখানে কিন্তু এটা আমরা পেয়ে যাচ্ছি। আর এখন আপনার মিনিমাম 3 ডেজ ম্যাক্সিমাম 7 ডেজের যে বিষয়টা আছে, প্রকিউরিং এন্টিটি তার প্রয়োজন অনুযায়ী সে এটা নির্ধারণ করবে। এখন আপনার যদি কোনোটা মনে হয় যে না আপনি 4-5 দিন লাগবে, আপনি এটা 5 দিন দিতে পারবেন, বাট সেটা 3 দিনের কম হবে না, আবার 7 দিনের বেশি হবে না। এই জায়গাটা আমাদের রাখতে হবে যে আমরা আগে 10 দিনের যে বিষয়টা ছিল সেখান থেকে পিপিআর 2025 হয়ে এসেছে, কমা এনেছে এটা। 8 নম্বরে যেটা বলছে, অল কোটেশন মাস্ট বি ভ্যালিড ফর এ পিরিয়ড অ্যাট লিস্ট দ্য টেন্ডার ভ্যালিডিটি ইজ অ্যাজ পার আইএফটি। এখন আমাদের কোটেশনের টেন্ডার ভ্যালিডেট আমরা আসলে কতদিন রাখবো? এখন টেন্ডার ভ্যালিডিটি ডেট আপনি যেটা দিবেন এই টাইমের ভিতরে যে কাজগুলো আমাকে করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সময়ের ভিতরে আপনার টেন্ডার ড্রপিং এর মানে কোটেশন যে সাবমিটটা করলো এটা ইভালুয়েশন করে আপনাকে কার্যাদেশ দিতে হবে। তাহলে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে বেসিক্যালি আপনি কত দিন পর্যন্ত এখানে নিবেন। এরপর কি বলেছে অটো ওপেনিং, এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে অটো ওপেনিং ফর কোটেশন শ্যাল বি হেল্ড ইন ইজিপি সিস্টেম আফটার ক্লোজিং ডেট। এটা যেহেতু ইজিপি সিস্টেমে করবে সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু নেই। কোটেশনার্স রেট এন্ড প্রাইস শ্যাল বি ইনক্লুসিভ প্রফিট এন্ড ওভারহেড। আসলে এই কথাটা দিয়ে কি বলেছে, আমরা অনেক সময় খেয়াল করি যে যে প্রাইসটা সে উল্লেখ করে ইনক্লুডিং ট্যাক্স ভ্যাট এই কথাগুলো অনেক সময় উল্লেখ করে না। বাট আমাদের দেখতে হবে যে কেউ যেন এক্সক্লুডিং শব্দটা ইউজ না করে। যদি মনে করেন সে ভ্যাট ট্যাক্সের বিষয় উল্লেখ করলো না কিন্তু এতে কিছু আসে যায় না, যে ইউনিট রেটটার মাধ্যমে সে টোটাল প্রাইসটা কোট করলো সেটা অবশ্যই তার ভিতরে আমরা ধরে নিব যে তার ভিতরে কোটেশনারের প্রফিট, ওভারহেড, ভ্যাট, ট্যাক্স এবং আদার যে অ্যাপ্লিকেবল চার্জ অ্যাজ পার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অনুযায়ী হবে সেগুলো প্রযোজ্য হবে। এটা সে বললেও প্রযোজ্য হবে, না বললেও প্রযোজ্য হবে। সুতরাং আমাদের এখানে যে কোটেশনার যে রেট কোড করবে সেখান থেকে আপনি যখন বিল পেমেন্ট করবেন আপনার ফার্স্ট কাজই হচ্ছে ভ্যাট কেটে রাখা, দেন এআইটি, দেন তারপর হচ্ছে পেমেন্ট। কিন্তু পেমেন্টের আগে এবার আমাদের নতুন আর একটা বিষয় যেটা এসেছে সেটা হচ্ছে রিটেনশন মানি। আমরা রিটেনশন মানিটি একটু পরে আলোচনা করব। 5% একটা রিটেনশন মানি রাখতে হবে ওয়ারেন্টি পিরিয়ড যতদিন ততদিন পর্যন্ত, এবং এটা রাখতে হবে বিল যখন আপনি দিবেন সে সময়। রেটের কথা যেটা বলেছে, রেট শ্যাল বি কোটেড এন্ড সাবসিকুয়েন্ট পেমেন্ট আন্ডার দ্য কন্ট্রাক্ট টাকা আছে। তার মানে আমাদের অন্য কোনো কারেন্সিতে আমরা এই পেমেন্টটা দিব না, সে বিষয়টাই বলেছে। এবং এই যে কোটেশনের যে প্রাইস
প্রাইসটা অফার করবে, এই প্রাইসটা কতদিন ফিক্সড থাকবে, রিমেইন ফিক্সড ফর দ্য ডিউরেশন অফ দ্য কন্ট্রাক্ট। মানে আমাদের কন্ট্রাক্টটা পিরিয়ডটা ঠিক যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই প্রাইসটা যেহেতু ফিক্সড, সুতরাং এর ভিতরে আমাদের যতই পরিবর্তনটা আসুক না কেন বিভিন্ন ইস্যু নিয়ে, কিন্তু এই প্রাইসটা ফিক্সড থাকবে। 12 নম্বরটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ইভালুয়েশন কমিটি যখন মূল্যায়ন করবে, মূল্যায়নের ক্ষেত্রে তাকে যে ডকুমেন্ট গুলার আলোকে মূল্যায়নটা করতে হবে, আমরা 12 নম্বর পয়েন্টে সেগুলো যেটা বলেছে যে কোটেশনার শ্যাল হ্যাভ লিগ্যাল ক্যাপাসিটি। লিগ্যাল ক্যাপাসিটি আসলে কার থাকে? লিগ্যাল ক্যাপাসিটি থাকে একজন টেন্ডার কোটেশনার, যিনি ট্রেড লাইসেন্সের যে মালিক, প্রপার্টারশিপ হিসেবে তার কিন্তু একটা লিগ্যাল ক্যাপাসিটি থাকছে। আর কার লিগ্যাল ক্যাপাসিটি থাকে? এই প্রপার্টার যদি নিজে কোটেশনে মানে পার্টিসিপেট না করে, সে যদি যাকে অথরাইজ করবে, সেটা তার ম্যানেজার হতে পারে, সেলস এক্সিকিউটিভ হতে পারে, যাকে অথরাইজ করবে তার প্রতিষ্ঠানে, তারও কিন্তু তখন লিগ্যাল ক্যাপাসিটি সৃষ্টি হয় যে সে কোটেশনটা দিতে পারবে ওই ট্রেড লাইসেন্সটা ব্যবহার করে। সেটা বলেছে কোটেশনার ইন সাপোর্ট অফ অল কোয়ালিফিকেশন শ্যাল বি রিকোয়ার্ড টু সাবমিট certified photocopies of latest document। দেখেন আমাদের ফটোকপি গুলো সার্টিফাই করে দিতে বলছে, প্রত্যায়িত বলছে, বা কি বলছে এখানে রিলেটেড ডকুমেন্টস হচ্ছে ভ্যালিড ট্রেড লাইসেন্স। আমাদের এই জায়গাটা বুঝতে হবে, ভ্যালিড ট্রেড লাইসেন্সটা কি? ভ্যালিড ট্রেড লাইসেন্সের সহজ কথা হচ্ছে আমরা যে অর্থ বছরে আমাদের ক্রয়টা কমপ্লিট করব বা করতে যাচ্ছি, সেই অর্থ বছরের শেষ দিন, যেমন আমরা বর্তমানে আছি 2025-26 অর্থ বছরে। সুতরাং এই সময় আমরা যদি কোনো কোটেশন আহ্বান করি, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ভ্যালিড হতে হবে 30 জুন 2026 পর্যন্ত। এটা হচ্ছে ভ্যালিড ট্রেড লাইসেন্স। দেন কি বলেছে? ক্লিয়ারেন্স, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ভিতরে যেটা বলছে, আমরা যে ট্যাক্স যে সাবমিট করছে, মানে টিআইএন, আমরা যে প্রত্যেকটা এন্টিটি, বিশেষ করে যারা এন্টারপ্রাইজ, ব্যক্তি তো ট্যাক্স দিয়েছে, যারা টেন্ডারে পার্টিসিপেট করে তার এন্টারপ্রাইজ হিসাবে বা ব্যক্তি মালিক হিসাবে তার এন্টারপ্রাইজ সহ যে ট্যাক্স সার্টিফিকেটটা, এটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সে নিতে পারে। অথবা যদি সে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ট্যাক্স অফিস থেকে না নেয়, তাহলে অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা ম্যানুয়ালি যদি দেয়, অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখন এবছর থেকে কিন্তু সমস্ত ট্যাক্স সাবমিশন ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক সব পর্যায়ে কিন্তু ই সিস্টেমে যাচ্ছে। সুতরাং ইটেন সিস্টেমে যেহেতু হচ্ছে ই সাবমিশন, এখানে ই রিটার্ন সাবমিশন, সেখানে সুতরাং আমরা কিন্তু সাথে সাথে ক্লিয়ারেন্স, এই যে সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট স্লিপ, এগুলো কিন্তু সিস্টেমে পাবে এবং সেটা সে প্রুফ হিসেবে সাবমিট করতে পারবে। এখন সেটা অ্যাসেসমেন্ট পিরিয়ডটা কি হবে? আমাদের এখানে কিন্তু একটা কাজ আছে। এখানের কাজটা কি? এখানের কাজটা হচ্ছে যেখানে আপনার ব্র্যাকেট আছে, আমাদের সেখানে কাজ আছে। আমি এই জায়গাটা আবারও বলছি, আমাদের যে কোনো টেন্ডার ডকুমেন্ট, কোটেশন ডকুমেন্ট, যেখানে আমাদের এই ধরনের একটা ব্র্যাকেট, এখানে যেমন অ্যাসেসমেন্ট ইয়ার আমাদেরকে বলে দিতে হবে, অ্যাসেসমেন্ট ইয়ারটা করতে হবে আমরা যে ফিসকাল ইয়ারে অর্থ বছরে ক্রয়টা করব, ঠিক তার আগের অর্থ বছরটা এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে ট্রিট হবে। তার মানে এখানে ট্যাক্স রিটার্নের অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2024-25। আমাদের 3 নম্বর ডকুমেন্ট আছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, পিন নম্বরও বলে এখন, বিজনেস আইডেন্টি দিয়েছে, এবং চতুর্থটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট। সলভেন্সি সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের আগে আমরা একটা বিষয় করতাম কি, ব্যাংক থেকে একটা সার্টিফিকেট দিয়ে দিত যে মেসার্স অমুক, তার ঠিকানা অমুক, তার একটা কারেন্ট অ্যাকাউন্ট আমাদের শাখায় আছে এবং আমরা মনে করতেছি যে সে সলভেন্ট, আমরা তার সাকসেস কামনা করছি, এরকম একটা
সার্টিফিকেট কিন্তু ব্যাংক ইস্যু করতো, কিন্তু এবার কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে ফিনান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট এবার সেটাকে কি হিসেবে দেখাতে হবে? লিকুইড অ্যাসেট হিসেবে। এবং সেখানে কত টাকা থাকতে হবে? আমাদের এখানে কিন্তু একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হচ্ছে কি বলেছে? প্লিজ মেনশন an amount of equaling 70% of estimated cost. আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, যারা ধরেন উপজেলায় আপনি কেনাকাটা করবেন, উপজেলা পর্যায়ের যে আরটিসি গুলো আছে সেখানে ক্ষমতা কত? সেখানে ক্ষমতা হচ্ছে একক ক্ষেত্রে রেভিনিউ বাজেটে হচ্ছে ম্যাক্সিমাম 3 লাখ, সারা বছরে হচ্ছে 20 লক্ষ, আর ডেভেলপমেন্ট বাজেটে 8 লাখ আছে। তাহলে আপনি যখন রেভিনিউ বাজেটের কোনো 3 লক্ষ টাকার কোনো কেনাকাটা করবেন, তার মানে সেখানে লিকুইড অ্যাসেট হতে হবে কমপক্ষে 2,10,000 টাকা, যে 70%। সেম ভাবে আপনি যখন 5 লাখে যাচ্ছেন, যদি ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে আরপিটিএসি বা হেডকোয়ার্টারে আছেন, তারা একক ক্ষেত্রে রেভিনিউতে 5 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন, তখন তাদের কত? 5-70, 3.5 লক্ষ টাকা তখন তাদের লিকুইড অ্যাসেট চাইতে হবে। এবং এটা এই সংখ্যাটা কিন্তু আপনাকে লিখতে হবে, যে অ্যাটলিস্টের পরে ব্র্যাকেটটা তুলে দিয়ে শুধু টাকাটা লিখতে হবে। যে আমার যদি 5 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে বিডিটি 3.5 লক্ষ টাকা, বিডিটি 3.5 লক্ষ। কোথা থেকে সে দিবে? ফ্রম এনি শিডিউল ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে শিডিউল ব্যাংক কার? বাংলাদেশে আপনার শিডিউল ব্যাংক হচ্ছে ওই সমস্ত ব্যাংক, যে সমস্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে 1993, এই ব্যাংক কোম্পানি অ্যাক্টের আওতায় পরিচালিত হচ্ছে। আমরা সহজভাবে যদি চিন্তা করি, যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আমরা শিডিউল ব্যাংকের নামগুলো জানতে পারবো, যেমন আমার সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, উত্তরা, পূবালী, এক্সিম, এগুলো আছে। ইসলামী ব্যাংক, আল আরাফা, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, এগুলো হচ্ছে আমার শিডিউল ব্যাংক। কিন্তু আমি যদি মনে করি যে আমি সমবায় ব্যাংক থেকে নিব, বা মার্কেন্টাইল সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এগুলো কিন্তু আমার শিডিউল ব্যাংক না। সুতরাং এই জাতীয় ব্যাংকের যেটা নামের সাথে ব্যাংক আছে, বাট বাস্তবিক অর্থে তারা কোম্পানি অ্যাক্টের আওতায় চলে না, এনজিও রুলের আওতায় চলে। তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু যদি কোনো সার্টিফিকেট হয়, সেটা কিন্তু লিকুইড অ্যাসেট হিসাবে গ্রহণযোগ্য হবে না। এবং এই যে কয়েকটা ডকুমেন্টের কথা আমরা বললাম, এই ডকুমেন্টগুলো, এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো যদি কোনো একটা ডকুমেন্টের ঘাটতি থাকে, কয়টা ডকুমেন্ট বললাম? ট্রেড লাইসেন্স 3 নাম্বার, মানে ক্যালিয়ারেন্স সার্টিফিকেট সহ একটা বিগ নাম্বার, এবং ফিনান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট অফ লিকুইড অ্যাসেট, কোনটা যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কোটেশনটি নন রেসপন্সিভ হবে। তার মানে সে উত্তীর্ণ হতে পারল না। আমাদের কি বলা আছে? যে কোটেশনের মাধ্যমে আমরা যদি কোনো কার্যাদেশ কাউকে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কমপক্ষে অ্যাটলিস্ট 3 রেসপন্সিভ কোটেশন থাকতে হবে। আমাদের যদি 3টার কম থাকে, তাহলে কিন্তু আমাদের বিধির ব্যত্যয় কিন্তু এখানে ঘটে যাবে। সুতরাং রেসপন্সিভ টেন্ডার হতে হবে আমাদের 3টা। রেসপন্সিভ হবে কোন ক্যাটাগরিতে? এই যে 12তে আমরা যে বিষয়গুলো বললাম, 12 যে বিষয়গুলো, এই বিষয়ের আওতায় কমপ্লাই করতে হবে ওই ডকুমেন্টের মাধ্যমে। এবং তারপরে আমরা কাকে কার্যাদেশ দিব? লোয়ার রেসপন্সিভ টেন্ডার। ইন্টার রেসপন্সিভ টেন্ডার পাওয়ার পরে যার প্রাইস কম, মানে লোয়েস্ট ইভালুয়েটেড, যে ফার্স্ট র্যাঙ্কিং এ লোয়েস্ট হচ্ছে, তাকে আমরা কার্যাদেশটা দিব। 14তে কি বলেছে? ইন কেস অফ অ্যানোমালিজ বিটুইন ইউনিট রেট এন্ড প্রাইস, total amount quoted the quotation submitted unit rate basis. বেসিক্যালি আমরা এখন যেহেতু ইজিটি সিস্টেমে এটা হবে, এখন আর আসলে এটা অ্যানোমালিজ হওয়ার সুযোগ নেই। এই কারণে কোটেশনার যখনই ইউনিট রেটে আমার কোয়ান্টিটি যেহেতু দেওয়া থাকবে,
সেখানে যখনই ইউনিটে সে বসাবে সাথে সাথে সিস্টেমই তার টোটাল অ্যামাউন্টটা সাথে সামনে সামনে নিয়ে নেবে এবং ফাইনালি, সুতরাং আমাদের এখন আর এই ডিসক্রিপেন্সির যে বিষয় ওয়ার্ড অ্যান্ড ফিগারে এই ঝুঁকিটা কিন্তু এখন থাকছে না। পরে কি বলেছে, কোটেশন প্রাইস বিং রেসপন্সিভ, এটা আমি নতুন একটা বিষয় যেটা, যে যদি দেখা যায় যে কোটেশনের, এটা একটা নতুন ইস্যু কিন্তু, যে কোটেশনটা যে প্রাইসটা করলো, আমি 5 জনকে দিয়েছিলাম, 5 জনই দিল, বাট তাদের মধ্যে দেখা গেছে আপনার অফিসিয়াল কস্ট এস্টিমেট যা তার থেকে অনেক বেশি লো প্রাইস কোট করেছে, মানে যেটাকে বলা হচ্ছে সিগনিফিকেন্টলি লো প্রাইস রেট, এসএলটি বলছি আমরা। এসএলটির বিষয়টা আছে আমাদের তফসিল 18-তে। আমি এটা একটু আবার রিপিট করছি যে এসএলটির বিষয় বা সিগনিফিকেন্ট লো প্রাইস টেন্ডার, এটা আমরা পাবো তফসিল 18-তে, যেটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে একটা ম্যাথ আছে, যাদের প্রাইস আমাদের যে অফিসিয়াল এস্টিমেটেড কস্ট ছিল তার থেকে 10% এর বেশি হবে সে সরাসরি বাদ যাবে। পরে যারা থাকছে তাদের মধ্যে যারা রেসপন্সিভ হবে, আমাদের 12-র আলোকে যারা রেসপন্সিভ হবে, এই রেসপন্সিভ টেন্ডারার বা কোটেশনার যারা আছে তাদের প্রাইসটাকে গড় করতে হবে এবং এদের একটা ওয়েটেজ আছে। এই ওয়েটেজটা হচ্ছে 0.5, অফিসিয়াল এস্টিমেটেড কস্টের ওয়েটেজ হচ্ছে 0.2 এবং বিপিপিএ যেটা বা আগের সিপি2 যেটা, এটা ওয়েবসাইটে আমরা আরেকটা রেট পাবো, সেটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স, ন্যাশনাল প্রকিউরমেন্ট প্রাইস ইন্ডেক্স, এটা পাবলিক প্রকিউরমেন্ট প্রাইস ইন্ডেক্স। এই প্রাইস ইন্ডেক্সের এটা প্রত্যেক দিনই আপলোড হবে, সেখান থেকে এটা 0.3 পাবে। আমার এই টোটাল 1, এটার মাধ্যমে আমাদের যে ওয়েটেজটা হবে সেটার ওয়েটেজটা আমরা একটা গড় ওয়েটেজ পেলাম। এই যে ওয়েটেজটা, সেটার সাথে ডিফারেন্সটা কোটেশন কত যারা গেছে, সেই ডিফারেন্স যেটা হচ্ছে ডিফারেন্স অ্যামাউন্টটাকে স্কয়ার, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে যেটাকে, সে তারপরে যে অ্যামাউন্টটা পাবো সেটা মূল যে ওয়েটেজ থেকে যেটা ছিল, আমরা এবারে যে আগে যে 3টে ওয়েটেজের কথা বললাম, রেসপন্সিভ টেন্ডারদের ওয়েটেজ প্লাস অফিসিয়াল কস্ট এস্টিমেটের ওয়েটেজ প্লাস এনপিপিআই, সেখানকার থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যামাউন্টটা বাদ দিলে যে ফিগারটা আসবে সেই অংশটাই হবে সর্বনিম্ন প্রাইস। যে ওই প্রাইসের নিচে যদি কোনো কোটেশনাল কোট করে তাহলে সেই কোটেশনটাকে আমরা সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার হিসেবে ট্রিট করব। যদি কেউ না পড়ে তাহলে কোনো ঝামেলা নেই, এটা হচ্ছে ইস্যু। যদি কেউ পড়ে সেও তখন বাদ যাবে, তখন হচ্ছে আমাদের যে উপরে ছিল 10% এর বেশি যদি কেউ হয় সে বাদ যাচ্ছে, যদি সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার হয় সে বাদ যাচ্ছে। পরে যারা থাকবে তাদের মধ্যেই আপনার আমার এভালুয়েশনের যে থার্ড স্টেজ, ফিনান্সিয়াল এভালুয়েশন এন্ড প্রাইস কম্পারিজন, সেটা হবে। এটা আরেকটু হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট আমরা যখন ওপেন টেন্ডার বা এনটিএম করব সেক্ষেত্রে এই জায়গাটায় আসলে খেয়াল রাখতে হবে, কারণ সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেন আমরা একটু যাই, পরে কি বলেছে, দ্য গুডস শ্যাল বি কমপ্লিটেড উইদিন কমপ্লিশন ডেজ। তার মানে হচ্ছে আমাদের যেটা সাপ্লাই শিডিউল, যেটা ডেলিভারি শিডিউল বলবো, তার ভিতরে এটাকে তাকে সাপ্লাই কমপ্লিট করতে হবে। পারচেস অর্ডার, যেটা আমরা আগে পারচেস অর্ডারের শেষের দিকে আছে, যেটা এটাকে দিতে হবে ইজিপি সিস্টেমে, প্রকিউরিং এন্টিটি, এবং এটা তাদের পারচেস অর্ডারটা বোথ সাইডের জন্য বাইন্ডিং হবে এবং পারচেস অর্ডারটা দেওয়ার পরে যখনই বোথ সাইড স্বাক্ষর করবে তখন এটা কন্ট্রাক্টে রূপান্তরিত হয়ে যাবে। আর আমরা অ্যাজ ইউজুয়াল যে কথাগুলো বলি সব সময়, যে প্রকিউরিং এন্টিটি রিজার্ভ দ্য রাইট টু রিজেক্ট অল কোটেশন অর এনআর। আমাদের অনেক সময় দেখা যায় প্রকিউরিং সিস্টেমটাকে আমাদের বাতিল করার প্রয়োজন পড়তে হতে পারে, অথবা রিজেক্ট করা, বাতিল করা, রিজেক্ট নন রেসপন্সিভ হয়েছে, সুতরাং এটা রিজেক্ট হতে পারে। আবার সবগুলোই আমার দেখা গেছে অফিসিয়াল কস্ট এস্টিমেটের থেকে বেশি হয়ে গেছে, অন্যান্য গ্রাউন্ড থাকতে পারে। এমন হলো যে আমি দেখলাম এখানে এক ধরনের আমার কলিউসিভ প্র্যাকটিস এখানে ঢুকেছে, সেগুলো যদি প্রমাণিত হয় সেটার কারণে রিজেক্ট হতে পারে। অ্যানালমেন্টের একটা ব্যাপার আছে,
সেটা হচ্ছে জনস্বার্থে বিভিন্ন গ্রাউন্ডে ফোর্স মেজর, বিভিন্ন গ্রাউন্ডে টেন্ডার টোটাল প্রক্রিয়াটাকে বাতিল করা প্রয়োজন হতে পারে, যেটাকে আমরা বলি অ্যানালমেন্ট। এটা হচ্ছে একটা প্রকিউরিং এন্টিটির অ্যাবসলিউট পাওয়ার, সেটা আমরা লাস্টে বলে দিই, এটা আমাদের সেফগার্ডও বটে। আচ্ছা, এটা ছিল আমাদের মূলত কোটেশনের, আমরা ওয়ান বাই ওয়ান আলোচনাটা করলাম। যেটা আমি একটা বিষয় বলেছিলাম যে আমাদের রিটেনশন মানি নিতে হবে। রিটেনশন মানিটা হবে কার জন্য রিটেনশন মানি রাখবো, আমরা একটু যদি গাইডেন্স নোটের ভিতরে 14 নম্বর পয়েন্ট একটু আমরা একটু দেখি। এটা আগে 2008-এর আওতায় যে আরেকটিও ছিল সেখানে কিন্তু এটা ছিল না। আমরা পিপিআর 2025-এর আওতায় আমরা এটা দেখছি আছে এখানে। এখানে যে নতুন প্রভিশনটা এসেছে সেটা হচ্ছে প্রভিশন অফ রিটেনশন মানি, একেবারে নতুন গুডসের জন্য। এবং সেটা আমাদের কত রাখতে হবে? 5% অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস। তার মানে আমার লাস্টে আমরা যাকে যে লোয়েস্ট ইভালুয়েটেড কোটেশনারকে যে কোটেশনটাকে যার সাথে আমরা পারচেজ অর্ডার দিলাম, সেখানে যে প্রাইস আছে তার 5% আমাদের যে টাইম আমরা ওয়ারেন্টি পিরিয়ড রাখবো, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে। মানে আপনি যে ধরনের গুডস কিনবেন সেখানে কি পরিমাণ সময় ওয়ারেন্টি পিরিয়ড রাখা দরকার সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। 1 মাস, 2 মাস, 3 মাস, whatever যেটা প্রয়োজন সেই সময়ের জন্য বিল থেকে আপনার এই বিল যখন পেমেন্ট করবেন তখন 5% কন্ট্রাক্ট প্রাইসের যে 5% যে অ্যামাউন্টটা হয় সেটাকে রিটেনশন মানি হিসেবে সংরক্ষণ করতে হবে ওয়ারেন্টি পিরিয়ডের জন্য। এবং ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলে তাকে ক্লেম ফেরত দিয়ে দিতে হবে টাকাটা। এখন ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড যেটা বলেছে 6 থেকে 12 মাস। আমাদের সাধারণত 6 থেকে 12 মাস এটা হচ্ছে প্রেসক্রাইব টাইম। আমরা তাহলে এখন 6 থেকে 12 মাসে যাব। আরো স্বল্প সময় আমরা আগে প্র্যাকটিস করতাম, যেহেতু আগের পিপিআর 8-এর আওতায় কিন্তু আমাদের এই জায়গাটা একটা কোনো বাইন্ডিং ছিল না। আমরা নিজেরাই ধরে নিতে পারতাম যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড আমি কতদিন রাখবো, 3 মাস। 3 মাস রাখতাম মিনিমাম, আরো কম অনেক ক্ষেত্রে রেখেছি, যেহেতু আমরা কাগজ কলম কিনছি, দেখা গেছে এটা তো আসলে অত প্রয়োজন পড়ে না। বাট আপনি এখন কিছু আইটেম রেখেছেন যেটা হয়তো বা আপনার আরো 6 মাসের বেশি আপনার রাখতে পারে স্টকে, বা আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে এই কারণে যেটা দিয়েছে যে এই ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড হবে 6 মাস। তার মানে আমার রিটেনশন মানিটা কমপক্ষে 6 মাস থাকবে। 6 মাস থেকে 12 মাসের সময়, এই সময়ের মধ্যে আপনি যেটাকে প্রয়োজন মনে করছেন। আর রেকর্ড যেভাবে রাখতে হয় আমাদের বিধির সাথে বলে দিয়েছে, এটা একটু দেখে নেবেন যে আমাদের রেকর্ড গুলো কিভাবে মেনটেন হবে। আপনাদের এ পর্যায় পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে, নাহলে আমি একটু সামনের দিকে এগোবো। একজন রেসপন্স করেন, আমি আসলে বুঝতে পারছি না এ পর্যন্ত ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি এখন পর্যন্ত যে আলোচনা হলো সে আলোচনা পর্যন্ত আপনারা ক্লিয়ার আছেন কিনা, মানে বোঝার কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা? আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে রিটেনশন মানি যেটা রাখার কথা বলা হলো, এই রিটেনশন মানিটা আমরা কিভাবে রাখবো? যেমন অর্থ বছর যদি শেষ হয়ে যেতে পারে তখন আমরা টাকাটা কিভাবে রাখবো? ওটা তো এটা অর্থ বছরের শেষের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই এই কারণে যে আপনি যখনই ইজিপি সিস্টেমে যে আমাদের আইবাস ফান্ড ইউজ করে পেমেন্ট দিবেন, ঠিক আছে, সুতরাং আপনাকে কন্ট্যাক্টটা হয়ে যাবে, সিস্টেমে কন্ট্যাক্ট হওয়ার পরে কন্ট্যাক্ট ম্যানেজমেন্টে ওখানে আমরা ইজিপি সিস্টেমে আপনি পিইর আইডি নিয়ে যখন ঢুকবেন তখন দেখবেন সিএমএস বলে একটা কথা আছে, ইসিএমএস মানে ইলেকট্রনিক কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেই কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার যিনি কন্ট্যাক্ট পেলেন তার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট হিস্ট্রি এগুলো দিতে হবে। কার যে আপনার এই যে চুক্তিটা কবে শুরু হলো, মালামাল কবে ডেলিভারি হলো, ডেলিভারি পর্যায়ে আমরা কি জানি যে গুডস এর ক্ষেত্রে একটা টেকনিক্যাল কমপ্লেন্স, মানে যে আমাদের মালামালটা ঠিকঠাক কত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী হয়েছে কিনা, কমিটি টিআর কমিটি যেটা, এই কমিটি রিসিভিং এর পরে তারা যে বিলটা দাখিল করলো সেই বিল দাখিলটাও কিন্তু আপনার ইজিপি সিস্টেমে হবে এই পেপারস গুলোর সঙ্গে।
যে সে মালামাল ডেলিভারি দিচ্ছে তার যে প্রমাণক সহ যে বিলটা ইনভয়েসটা সে দাখিল করবে, আপনারা কিন্তু চেক করে আইবাস সিস্টেমে এটা পেমেন্টের জন্য এটা ফরওয়ার্ড করবেন। এটা ফরওয়ার্ড করলে চলে যাবে আপনার অ্যাকাউন্টস অফিসারের কাছে, সংশ্লিষ্ট সেটা উপজেলা হতে পারে, ডিস্ট্রিক্ট হতে পারে, বা সিএসজি তে হতে পারে, সেগুনবাগিচা আমাদের হতে পারে, মানে যার যেখানে আছে। সেখানে আপনার আমাদের কয়টা জিনিস কর্তনের বিষয় থাকছে বিলের থেকে। ফার্স্ট আমি কি বলেছি, আমার বিল থেকে কর্তন, ফার্স্ট কর্তন যাবে কি, তার ভ্যাট যাবে, ভ্যাট একটা অ্যামাউন্ট কাটা যাবে, আর একটা অ্যামাউন্ট কাটা যাবে তার এআইডি কাটা যাবে, আর একটা হচ্ছে তার রিটেনশন মানি। রিটেনশন মানিটা হচ্ছে আমার কন্ট্রাক্ট প্রাইস যে তার 5%, তার মানে আমার এই তিনটে অ্যামাউন্ট কিন্তু কাটা যাচ্ছে, এইটা কর্তন করে রাখতে হবে। এবং যখন তার যে ওয়ারেন্টি পিরিয়ড, আমরা বললাম যে আমার আপনি অর্থ বছর জুন মাসের ধরেন 10 তারিখে এসে একটা পেমেন্ট দিয়েছেন, তাহলে তার ওয়ারেন্টি পিরিয়ড কত, আমার ডিসেম্বরের ওই বছরের পরের বছর ডিসেম্বর পর্যন্ত, এইটার সাথে আপনার অর্থ বছরের টোটালি কোনো সম্পর্ক নেই। আপনার চুক্তির মানে ওয়ারেন্টি পিরিয়ডটা ঠিক যখন শেষ হবে সে একটা জাস্ট প্রেয়ার দিলে, আপনি সিস্টেম থেকে একটা রিলিজ করে দিলে থ্রু এজি আইবাস হয়ে তার অ্যাকাউন্টে এটা চলে যাবে, ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। মানে এটা নিয়ে আমার টেনশনের কিছু নাই যে আমার বছর শেষ হয়ে যাচ্ছে, আমি তাহলে রিটেনশনটা কোথায় রাখবো। আপনার কাজ হচ্ছে কেটে রাখা, এটা মেইনটেনেন্স সিস্টেম মেইনটেইন করবে আইবাস। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। এটা কি মানে ক্লিয়ার হয়েছে? একটু প্রশ্ন ছিল যে ওই যে সাইড পার্সিং এর টোটাল কন্ট্রাক্ট প্রাইস নাকি হচ্ছে ট্যাক্স বাদ দিয়ে যিনি, এটা টোটাল কন্ট্রাক্ট প্রাইস, টোটাল কন্ট্রাক্ট প্রাইস। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আমরা পরের ধাপে একটু যাই। হ্যাঁ, পরেরটা একটু দেখলে আমাদের বেশি নাই, অল্প আলোচনা হয়ে যাবে। এই যে আমরা একটা ফর্ম দেখেছি, আগে কি করতো টেন্ডার, তাদের প্যাডে এই ফর্মটা ফিল আপ করে সিগনেচার তারিখ দিয়ে তারা সাবমিট করতো। এখন এইটা ইজিপি সিস্টেমে আসবে, তার কাজ হবে শুধু একটা, তার সামনে বাটন আসবে এগ্রি অর ডিসএগ্রি, মানে সে আই দিয়ে একটা বক্স থাকবে, আপনার ওই যে বাটন আসবে আপনার ড্রপ ডাউন বাটন, এগ্রি অর ডিসএগ্রি। যখন সে এগ্রি করবে তার মানে এই পুরো ফর্মটা টেন্ডার সাবমিশনের বিষয়টা ওকে হয়ে গেল, আর ডিসএগ্রি করলে তো গেল শেষ। আমরা এই জায়গাটা একটু দেখি। দেখেন এখানে যে বিষয়টা বলেছে প্রাইস শিডিউল, এটা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। প্রাইস শিডিউলটা কি, এই যে দেখেন 1 থেকে 1, 2, 3, 4 পয়েন্ট অফ ডেলিভারি, ওয়ারেন্টি পিরিয়ড, কান্ট্রি অফ অরিজিন কিন্তু আমরা বলবো না, 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 8 পর্যন্ত যে পয়েন্টগুলো আছে এটা আমাদের ইজিপি সিস্টেমে এগুলো আপনার রো আকারে থাকবে। জাস্ট রোতে আপনি আপনার আইটেম গুলো বলবেন, আমার একসাথে 15-20টা আইটেম হতে পারে, কোনো সমস্যা নেই। আপনার আইটেম 1, 1, 2, 3 এভাবে দিয়ে যাবেন, আইটেমগুলোর নাম্বার আপনার অটোমেটিক্যালি পড়ে যাবে। তার মানে আপনার এই যে নেম ডেসক্রিপশন, ধরেন আপনি কলম কিনবেন, আপনি কলমের নাম দেন, তার মেজারমেন্ট কি, নাম্বার, কোয়ান্টিটি ধরেন 10, ডেলিভারি পয়েন্ট আপনি বললেন যে আরটিসি মানিকগঞ্জের ধামরাই যাবে অথবা আরপিটিআই মানিকগঞ্জে যাবে। ডেলিভারি ডেট আপনি বলে দিলেন যে সেই ডেলিভারি ডেট কত দিনের মধ্যে দেবে, ডেলিভারিটা সে কি 10 দিনের ভিতরে দিবে বা 15 দিনের ভিতর দিবে বা 1 মাস দিবে, আপনি যা দিবেন সেটা। আর এই যে কলমটার একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে, যেটা আগেই টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং কস্ট এস্টিমেট কমিটি তৈরি করেছিল, আপনার কাজ হচ্ছে সেখান থেকে এটা পেস্ট করে দেওয়া। ওয়ারেন্টি পিরিয়ড আমাদের এটা বলে দিয়ে দেবে, তাহলে ওয়ারেন্টি পিরিয়ডের কথা আমাদের আগেই গাইডেন্সের মধ্যে স্টেশনারি আইটেম কিনলে এটার জন্য আমার মনে হয় 6 মাস রিলেটেড কোন গুডস আমরা কিনে থাকি, যেমন ধরেন আপনি রিবন কিনবেন, প্রিন্টারের আরো যে অ্যাক্সেসরিজ গুলো থাকে কম্পিউটার রিলেটেড, এগুলো 1 বছর রাখাটা বেটার। বিষয়টা আমার নির্ভর করবে আমি আমার যে ডকুমেন্টটা আমরা পারচেজ করতে যাচ্ছি কোথায়